দেখেই মনটা ভরে গেল। এত সুন্দর প্লেস, এই বিউটিফুল জায়গাটা কোথায়? একটু আস্তে আস্তে খা ভাই, তোর খাওয়া দেখে আমার মনে হচ্ছে যে তুই 7 দিন কিচ্ছুই খাস নাই। ও মাই গড, এত বড় বিগ ফ্যান, কোথায় গেলে পাবো? সবকিছুই জানবে এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অসাধারণ হতে চলেছে। এখন আমরা বাসে করে চলে আসলাম দিয়াবাড়িতে, কারণ আমরা এখান থেকে মেট্রো রেলে করে কোথায় যাচ্ছে তা তোমরা ভিডিওর মাঝেই দেখতে পারবে। এখন এই মেট্রো রেলে লম্বা সিঁড়ি পার দিয়ে চলে আসলাম উপরে টিকিট কাউন্টারের সামনে। এখানে আমরা তিনজন বসে ভাবতেছিলাম যে আমরা কোথায় যাব। এখানে ম্যাপে দেখার পরে আমরা দেখলাম যে কোন জায়গার টিকিট কত টাকা করে নেয়। এখানে আমার দুই ফ্রেন্ড মিলে টিকিটটা কাটলো এবং টিকিট কাটার পরে টাকাটা যখন দিতেছিল মেশিনের মধ্যে তখন ঢুকতেছিল না। অনেকক্ষণ চেষ্টার পরে আমরা টাকাটা দিলাম এবং আমরা টিকিটটা হাতে পেলাম। এখন আমাদের টিকিট কাটা শেষ। এর আগের বার যখন আমি মেট্রো রেলে আসছিলাম তখন টিকিট কেমনে কাটতে হয় সেটা জানতাম না, বাট এখন টিকিট কাটতে পারি। এখন আমরা যাচ্ছি উপরে, কারণ উপর থেকে মেট্রো রেলে উঠবো। তো গাইস, এখন আমরা হচ্ছে মেট্রো রেলে চলে আসছি উপরে টিকিট কেটে। আমরা তিনজন যাব। আর উপরের দৃশ্যটা যা ভাই অস্থির লেভেলের ছিল, যা অসাধারণ দেখতে। শুধু উপর থেকেই নয়, নিচ থেকে অনেক সুন্দর এই জায়গাটা। দিয়ে বাড়িতে যারা এখনো আসো নাই, সৌন্দর্যটা উপভোগ করতে মনে হয় পারো নাই। গাইস, আমরা প্রায় এখানে 10 মিনিটের মতো দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, কারণ মেট্রো রেলে যখন ছাড়ার সময় হবে তখন ছাড়া 1 মিনিট আগেও মেট্রো রেল ছাড়বে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যথাসময়ে চলে আসলো মেট্রো রেল। আর আজকে আমরা বসার জন্য সিট পাইছিলাম। গতবার যখন আমরা মেট্রো রেলে আসছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল, এর কারণে উঠে দেখে একটা সিটও খালি নাই, এর জন্য আমরা বসতেই পারছিলাম না। বাট আজকে আমরা বসতে পারছি, কারণ আজকে প্রত্যেকটা সিটই খালি ছিল। কিন্তু কিছু সময়ের মধ্যে দেখা গেল যে মেট্রো রেলটা পুরোই ভরে গেল লোকজন দিয়ে। আমার মেট্রো রেলে চড়তে ভালো লাগে একটাই কারণ, বাহিরের যে দৃশ্যটা, উফ, মনটাই ভরে যায়। অপরূপ সৌন্দর্য একটা, দেখে মনটাই ভরে যায়। আর এখন আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা নেমে পড়লাম কাউরান বাজার। তোমরা মেট্রো রেল থেকে বেরিয়ে যখন নিচতলায় চলে আসলে দেখবে যে একটা বড় বিগ ফ্যান দেওয়া আছে। এখান থেকে আমরা বাতাস খেয়ে চলে আসলাম বাহিরে। কাউরান বাজার থেকে মেট্রো রেলের এই রাস্তার দৃশ্যটা অসাধারণ ছিল। আমাদের এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে, এর কারণে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল। এর জন্য আমরা চলে আসলাম একটা হোটেলে ঢুকেই দেখি যে অনেক পরিমাণে ভিড়, যা একটা সিট খালি ছিল। আমরা বসে পড়লাম তিনজন, বসে 3 প্লেট মোরগ পোলাও অর্ডার দিলাম। আমাদের টেবিলের সামনে 3 প্লেট মোরগ পোলাও এমনকি সালাদ দিয়ে গেল। এখানে তরিকুল যেভাবে খাচ্ছিল রে ভাই, বলার বাইরে। একটু আস্তে আস্তে খা ভাই, তোর খাওয়া দেখে আমার মনে হচ্ছে যে তুই 7 দিন কিচ্ছুই খাস নাই। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য। এই গরমে দেখি আইসক্রিম নিয়ে বসে আছে, আর আইসক্রিম না খেলে হয়? এমনকি আমরা আইসক্রিমও কিনে ফেললাম দাম না শুনেই। এই যে ধরাটা খাইলাম আমরা, জীবনের শিক্ষা হয়ে গেছে। কারণ এই খোলামেলা জায়গায় এই ছোট ছোট দুইটা আইসক্রিমের দাম নিয়েছে 40 টাকা। এর জন্য আমি বলবো যারা ঢাকা বা যেখানেই থাকেন না কেন, কোনো কিছু খাওয়ার আগে আগে দামটা জিজ্ঞেস করে নেবেন, তাছাড়া অনেক বড় ধরা কিন্তু খেয়ে যাবেন। এরপর আমরা কাঁচা আম মাখা খাইতে খাইতে চলে আসলাম হাতিঝিল। এইখানকার হাতি না দেখলে কি হয়? আর এইখানকার অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, যা আমি বলে বোঝাতে পারবো না। কি সৌন্দর্য একটা জায়গা। এখানে লেকের পাড়ের ব্রিজগুলো দেখতে অসাধারণ। এখানে আমরা ছবি তুলতে গেলাম, ওরা এখানে ছবি তুলতেছিল আর আমি চারপাশে সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমরা চলে আসলাম নিকোতন পার্কে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম বন্ধুদের সাথে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আরো নতুন নতুন ব্লগ পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এইভাবে গোসল করতে গিয়ে যে আমার নাকের মধ্যে পানি চলে যাবে আমি কখনো ভাবিনি। নদীতে গোসল করার সময় আপনারা বুঝতেই পারেন যে নাকের মধ্যে পানি গেলে তখন কেমনটা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। দীর্ঘ 6 বছর পর আজকে আমি যাচ্ছি নদীতে গোসল করতে। লাস্ট কবে গিয়েছি আমার নিজেরও মনে নেই, তাই অনেক বছর পর আজকে আমরা বেরিয়ে পড়ছি নদীতে গোসল করার উদ্দেশ্যে। আজকে আমরা কোন নদীতে যাচ্ছি এন্ড কোথা দিয়ে যাচ্ছে সবকিছু থাকবে এই ভিডিওতে। আর গোসল করার পরে আজকে আমরা বিকেল বেলা বাইক নিয়ে ঘুরবো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। গোসল করার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা গামছা এন্ড একটা লুঙ্গি মাথায় নিয়ে। গামছা আর লুঙ্গি মাথায় করে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম, কারণ নদীতে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা যাওয়ার পথে অনেক গল্প করতেছিলাম আর ফিউচার নিয়ে প্ল্যান করতেছিলাম যে কে কি নিয়ে বিজনেস করতে চায়। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, বাট আমি মনে করছিলাম যে 10 মিনিটের মতোই লাগবে বাড়ি থেকে নদীতে যাইতে, বাট সময় লাগছে অনেকটাই বেশি, 10 মিনিটেরও বেশি সময় লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা চিপা রাস্তাদের মধ্যে যাচ্ছি। এই রোডে ওঠার পরে দেখলাম যে পাশে একটা পুকুর এবং পুকুরের পাশে হচ্ছে একটা দোকান। আমার মনে হয় এটা হচ্ছে একটা চার দোকান ছিল, বাট এখন যে একটা অবস্থা, এখন আর এই দোকানটা ভালো নাই, দেখেই বোঝা যাচ্ছে।
তোমাদের আর একটা কথা জানিয়ে দেয়, এই ভিডিওটা করা ছিল অনেকদিন আগের, আমার এক্সাম চলতেছিল, এর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বাট আজকে তোমাদের শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা নদীর কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে অনেকে নদী থেকে গোসল করে বাসার দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি নদীর দিকে। আর এইখানে প্রচুর বাতাস এবং রোদ, বাতাসের কারণে রোদটা তেমন ফিল হচ্ছে না, তাই ভালোই লাগতেছিল। রাস্তার পাশেই দেখি যে তালের আটি বিক্রি করতেছে, এগুলো এখানে 5 টাকা করে বিক্রি করতেছে, তিনটা, একটা আটি 15 টাকা। আর আমরা যদি ঢাকাতে খাইতে যাই একটা চাই 30 টাকা। মানে কতটা পার্থক্য, গ্রামে আর ঢাকাতে অনেক পার্থক্য। আমরা যখনই নদীর কিনারায় চলে আসলাম, দেখি এখানে হলুদ কাপড় দিয়ে কেমন যেন একটা বেড়া দিয়েছে। আমি ভাবলাম এটা কিসের জন্য, পরে দেখি না এখানে হয়তো ফুচকা বিক্রি করবে বিকালে। যেহেতু আমরা 3টা না 2:30টার দিকে গিয়েছিলাম, তো এখানে ওনারা রেডি করতেছিল, আর বিকেল বেলা হচ্ছে ওনারা ফুচকা অথবা চটপটি বিক্রি করবে এখানে। দেখতেই পাচ্ছ ওই যে একটা মুরব্বি এখানে কাজ করতেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নদীতে কত মানুষ গোসল করতেছে। বাইরে ভাই, এই গরমের মধ্যে অনেক মজা করে আর নদীতে গোসল করে, তোমরা বুঝতেই পারছো তাদের অনুভূতিটা কেমন। আমরা এখানে না গোসল করে একটু ফাঁকে গিয়ে গোসল করতে যাই গেলাম, যেখানে মানুষজন একটু কম আছে। নদীর কিনার দিয়ে দেখো ব্লক পাড়া, এর জন্য কাদার কোনো ঝামেলা নেই, একদম পরিষ্কার পানি, গোসল করতেও আরাম। এরপর আমরা আস্তে আস্তে করে গোসলে নামতেছিলাম। গাইস, আমার মানে অনুভূতিটাও অন্যরকম। আর হচ্ছে পানিটা তেমন একটা ঠান্ডা ছিল না, যেহেতু এটা নদীর পানি সবসময় চলাচল করে, এর জন্য গরম ছিল আর তীব্র পরিমাণে রোদ ছিল। আর এই রোদের কারণেই হয়তো অনেক গরম হয়ে আছে পানি। গাইস, এই সময় হচ্ছে আমার নাকের মধ্যে পানি চলে যায়, মানে কেমন যেন লাগতেছিল নাকের মধ্যে পানি যাওয়ার পরে। তোমরা ফিল করবা তোমাদের নাকের মধ্যে পানি গেলে, বুঝতে পারবা কেমনটা লাগে। আর নদীটা হচ্ছে বিশাল বড় নদী। আমরা যে নদীতে গোসল করলাম এই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। নদীর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের শাহজাদপুরের বড় মসজিদ নামে পরিচিত, কিন্তু এই মসজিদের আসল নাম হচ্ছে হযরত মখদুম শাহ জামে মসজিদ। আর আজকের দিনটা ছিল শুক্রবার, আর এই মসজিদের কিছুটা দূরেই আমরা হচ্ছে এখানে গোসল করতে আসছি, আর গোসল করলাম অনেক মজা করে। দেখতেই পাচ্ছ যে আমি অনেক মজা করে গোসল করতেছি, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন হলো নদীতে এসে সাঁতার কাটা হয় না, তাই আজকে আমার কাছে ভালো লাগতেছে। আর সাঁতারও কাটলাম অনেকক্ষণ ধরেই গোসল করলাম। মোবাইলটা যদি পড়ে যায় জীবন শেষ একদম। একেবারে পিছলা হলে পরে একদম যাইতাম না। ও এই ফোন পড়ানো তো ভয় পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই ফোন পড়া যায় এত ভয় পাওয়া যাবে? রোদ কোন দেখবে সেটা কর। এই করে কোন দিকে রোদ আসে? রোদ আসে উপর থেকে। কি রে ঘুরে দেখে এই সাইড দিকে ঘুরো, দেখ ক্যামেরা ফোন দেখতে ভালো হবে। রোদ হচ্ছে এই পাশ থেকে, না যে পাশ থেকে, এই পাশ থেকে ভালো আসতেছে, কিন্তু এই পাশ থেকেই না। জীবন পুরা শেষ, হাতারে গেলে একদম মোবাইল পাবে একদম পুরা। আচ্ছা দাঁড়া, আমরা একটা ছবি উঠে সিরিয়াল মেইনটেইন করে দাঁড়া। রেডি? সোজা ওইদিকে রাখ। এদিকে একটু গোসল শেষ করে আমরা লুঙ্গিটা পাল্টি আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে শুক্রবার, একটু দ্রুত বাড়িতে যেতে হবে। আবার বিকেলবেলা বাইক নিয়ে ঘুরতে যাব। গাইস, বিকেলবেলা হচ্ছে আমরা বাইক নিয়ে বের হই, আমরা তিনজন মানে পুরোটা সময়ে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা হচ্ছে বাইকের উপরেই ছিলাম, মানে পুরো সময়টা বাইকের উপরেই কাটায় দিয়েছি। এরপর হচ্ছে এখন একটা রাস্তার মোড় ঘুরতেছিলাম, এর জন্য হচ্ছে ও একা চালায় নিচের দিকে নিয়ে যাচ্ছিল, মানে অন্যরকম একটা মজা হয়েছে। গাইস, তোমরা দেখো এই গ্রামটা কত সুন্দর, কিন্তু আমি এই গ্রামটার নাম জানি না সঠিক, বাট তোমরা এই পাশে দেখতে পাবা যে কি সুন্দর একটা গ্রাম, মানে অস্থির লাগতেছে। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে পাশ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? দেখো এই পুকুরের পাশে হচ্ছে একটা খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ আছে, বাট অনেকগুলো খেজুর ধরে আছে। দেখো আমরা গিয়েছিলাম বাগাবাড়ি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি বাইকের উপর থেকে ভিডিওটা শুট করেছি। দেখো অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে পানির উপর, কি সুন্দর করে ভাসতেছে, আর হচ্ছে বোর্ড রাখা আছে, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? আমাদের ব্রিজটা পার দিতে দিতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়, মানে অনেক বড় একটা ব্রিজ। সবাই এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, যার যেমন ইচ্ছা আসে, ঘুরে, মানে অনেক সুন্দর একটা জায়গা। এভাবেই আমরা বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। আর ভিডিওটা
ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না। তাই তোমরা ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা এরকম জায়গা দেখছো কিনা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। বাংলাদেশের বিখ্যাত দই হচ্ছে বগুড়ার দই, যা সারা বাংলাদেশে পরিচিত। আর আজকে আমি বাসাতে সেই বিখ্যাত দই বানাতে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্লগ, কারণ আজকে আমরা করতে যাচ্ছি বগুড়ার দই বানানোর চ্যালেঞ্জ। আমরা আজকে দেখিয়ে দেবো বগুড়ার দই আমরাও বানাতে পারি বাসায়। আমরা যখন দই খাইতে বসি অথবা কোথাও দই দেখি, তখন কিন্তু মনে পড়ে যায় সেই বগুড়ার বিখ্যাত দইয়ের কথা। আর আজকে আমি সেটাই করব, বগুড়ার দইয়ের মতন করে দই বানানোর চেষ্টা। আর একটা কথা, বগুড়ার দই যখন তৈরি করে তখন কিন্তু দইয়ের একটা বীজ লাগে, যে বীজটা ওরা ওদের বানানো দই থেকেই সেটা ব্যবহার করে। কিন্তু আমি সেটা করব না। আমি কি করব তোমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পারবে। আর গাইস, আমি আরো একটা কথা বলে রাখি, দই বানানোর কাজে কিন্তু সহযোগিতা করবেন আমার ভাবি, কারণ আজকে আমি ফার্স্ট টাইম দই বানাতে যাচ্ছি। এর আগে কখনো দই কিন্তু বানাই নাই। আমরা প্রথমেই বড় দেখে একটা পাতিল নিয়েছি, কারণ প্রায় 1 থেকে 1.5 কেজি দই বসাবো, এর জন্য বড় পাতিল নিলাম। এরপর হালকা কিছু পরিমাণে পানি দিয়ে এবং এর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন চুলাটা কিন্তু হালকা করে জ্বলবে। যখনই চিনিটা লাল হয়ে আসবে তখন আমরা দুধটা ঢেলে দেব। এই যে আমরা যে দুধটা ঢালতেছি, এই দুধটা কিন্তু গ্রাম থেকে আনা, একদম খাঁটি গরুর দুধ। দুধের সাথে কিছু পরিমাণে পানি মিশিয়ে আমরা একটা লাঠি দিয়ে মেপে নিলাম, যেন পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি দুধটা কতটুকু কমলো জাল পেরে। আর এখন জালটা একটু জোরে দিতে হবে, আর দুধটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলে ধরে না যায়। আর এখন আমাদের দই বসানোর সময় প্রয়োজন হবে দইয়ের বীজ। এর জন্য আমরা দোকান থেকে ছোট একটা দই নিয়ে আসছি আগে থেকেই। দইটাতে পানি ছিল, এর জন্য আমরা দইটাকে একটা ছাঁকুনিতে রেখে দিলাম, কারণ পানি যেন নিজে যায়। আমরা আবারও দেখে নিলাম দুধটা কতটুকু কমেছে। অনেকক্ষণ তো জাল পাড়া হলো। এই লাঠিতে দুইটা দাগ দেখতে পাচ্ছ, উপরেটা হচ্ছে দুধ যখন আমরা প্রথমে ঢালি তখন ওই পর্যন্ত ছিল, আর নিচেটা হচ্ছে আমাদের কমাতে হবে, মানে ওই পর্যন্ত দুধ চলে আসলে আর জাল পাড়া লাগবে না, তখন আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা, অনেকক্ষণ তো জাল পাড়া হলো, আমি একটু চেখে দেখি যে এটার মিষ্টি ঠিকঠাক আছে কিনা। আর একটা কথা, এই দুধ জাল দেওয়া কিন্তু অনেকক্ষণ জাল পাড়তে হয়, কারণ জাল যদি একটু কম বেশি হয় দুধ কিন্তু জমবে না। এর জন্য আমাদের প্রতিনিয়ত এটাকে মেপে মেপে দেখতে হবে। জালটা অনেক মোটামুটি মিডিয়াম সাইজ করে দিতে হবে, যেন দুধটা নিচে ধরে না যায়। আমি চেখে দেখার পরে দেখেছি এটা একটু কম হয়েছে, আবারও একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে জাল দেওয়ার পর শেষ করে দুধটা নামিয়ে ফেললাম। দুধটা নামানোর পরে কিন্তু দই বসানো যাবে না, আরো উপকরণ আছে, আরো উপকরণ দিতে হবে এবং অনেক প্রসেসিং করতে হবে। কিন্তু তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দুধটা ঠান্ডা করার জন্য আমরা প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব এবং হালকা নাড়াচাড়া করে দেব, যেন দুধটা অতি দ্রুত ঠান্ডা হয়ে যায়। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমাদের দই বসানোর পারফেক্ট সময় হবে। আর গাইস, এখন কিন্তু দইয়ের ফ্লেভার আসতেছে, আমি কিন্তু পাচ্ছি দইয়ের ফ্লেভারটা। মনে হচ্ছে এখনই চুমুক দেখে ফেলি। আমরা যে পানি নিজানোর জন্য দইটা রাখছিলাম দইয়ের বীজ, এখন সেই দইটা আমরা একটু মেখে নেব। গাইস, আমি যখন দই বানানো দেখছি অন্যকে, তখন এইভাবে মেখে নেয় আর কি, তাই আমরাও এইভাবে মেখে নিলাম। এভাবে 5-7 মিনিট মিশ্রণ করার পর যে খুঁটিতে দই বসাবো সেটা পরিষ্কার করে এরপর দইটা আমাদের নতুন যে দইটা ওইটার সাথে মিশ্রণ করব এই বীজটা। এই দুইটা দই ভালো করে মেশাতে হবে। দুইটা দই যখন মেশানো হয়ে যাবে তখন আমরা খুঁটিতে ঢেলে নেব দইটা। আর এই দইটা এমন একটা স্থানে রাখতে হবে যে স্থান গরম এবং কেউ যায় না। এর জন্য আমরা অনেক কিছু নিয়ে যত্ন সহকারে উপর দিয়ে ঢেকে দিলাম। উপর দিয়ে একটা কাগজও দিয়ে দিলাম যেন ভিতরে ময়লা না পড়ে। আর আজকের মতো আমাদের দই বানানো কমপ্লিট, আমরা ঢেকে রেখে দিলাম। কালকে আমরা আবার দেখবো যে দইটা কেমন হয়েছে। আর গাইজ, চলে আসলাম সকালবেলা, জানি না দইটা কেমন হয়েছে, আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। চলো গাইজ দেখি আগে ল্যাপটপ সরায়া যে দইটা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইজ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু দইটা জানি না খাইতে কেমন লাগে। আর আজকে আমার এক্সাম ছিল, সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে পড়তে বসি। এরপর হচ্ছে দইটা আমরা খুলে দেখছি দইটা কেমন হয়েছে। দেখতে বেশ ভালো লাগতেছিল, বাট এখন যে কেমন হয়েছে আমি সঠিক বলতে পারি না, কারণ আমি এখন হচ্ছে কলেজ থেকে আসলাম এক্সাম শেষ করে। দেখতেই পাচ্ছ আমার অবস্থা কেমন, স্কুল ড্রেসটা পরেই রয়েছে। আর চলো গাইস দেখি এখন দইটা খেয়ে কেমন লাগে, কারণ আমি এখন পর্যন্ত খাইনি দই। এইখান থেকে অনেকখানি খাওয়া হয়েছে, এর কারণে এরকম দেখাচ্ছে, বাট আমি খেয়ে দেখি যে কেমন লাগে। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, তো আমি হচ্ছে খেয়ে দেখি।
খাইতে বেশ ভালো হয়েছে, মিষ্টিটা ঠিক মতো হয়েছে। এখন বগুড়ার দইয়ের মতো হয়েছে কিনা সঠিক বলতে পারি না, অনেক আগে খেয়েছিলাম বগুড়ার দই, বাট বাসায় বানানোর দই হিসেবে ঠিক আছে, একদম পারফেক্ট। তো খুবই ভালো হয়েছে। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। এবার ঈদের পিকনিক করার জন্য আমরা রাজহাঁস কিনতে 2টা 4,000 টাকা দিয়ে। ঠিক আছে, সামনেবার ইসরা নিয়ে যাচ্ছে খাসি করার, দেখা যাক কি হয়। রাতে পিকনিকের জন্য কলা গাছের পাতা কাটা হচ্ছে। এখন যাচ্ছি কলা গাছের পাতা কাটার জন্য। আমাদের এলাকার যে মসজিদটা আছে, মসজিদের সামনে হচ্ছে কলা গাছ। আমাদের ব্লগার ইকরামুল ভাই সেখানে কলা কাটবেন। এই তো ইকরামুল ভাই এখানে আছেন। আজকের পিকনিকে হচ্ছে খাওয়া দাওয়া হবে কলার পাতাতে, এর জন্য আমরা হচ্ছে এখন হচ্ছে কলার পাতা কাটতে যাচ্ছি, আর হচ্ছে রাতে হচ্ছে খাওয়া হবে। তো যে দূরে কলার পাতা আছে, আমাদের একটা হচ্ছে লাঠি লাগবে। কলার পাতাগুলো অনেক উপরে, এই তো আমাদের হচ্ছে ওই পাশ থেকে নেওয়া। ইট দিয়ে দিবা নাকি ওই চুলা গর্ত করে দিলে ভালো হবে না? চুলা করতে হবে এখন। ওই যে ছোট এখানে ডাকনা ছড়ায় আর সবাই তালি দেয়। ওইটা ওয়াও ওয়াও ওয়াও, একটালে 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 ইকরামুল একটা, এই যে সিভিল ইঞ্জিনিয়ার কোনো কিছু চেক না করে এটা নিয়ে আসলো ভাই, যেটা পোড়া কমরে নিয়ে আসবি। পোড়া কম বোঝার যে তুই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সিভিল ইঞ্জিনিয়ারিং মাঠে কোর্স নেই, এটা হচ্ছে নমুনা। এটা একটা সৌন্দর্যের বিষয় আছে না? ওইটা ঘুরে দেন হাজির ভাই, ওইটা ঘুরে দেন, ওই পাশে উঁচু আছে দেন। মাটিতে তুলে ফেলেন, যেটুকু গর্ত মাটি আছে না মাটিতে তুলে ফেলেন। আমি তো কইলাম হ্যাঁ না, এই পর্যন্ত হয় আমাদের যুবের সাহেব বলছে। আমার মনে ওই সময় অসময় অনেক কেটে গেছে, আবার হয়নি। সাতবার করে ইয়ার হাতে বস্তার হাতে গোশ পারা জোরে কব দাদা না, এক কবে তো কেটে যাবে। তা ইয়ে করে আমরা না আমরা কাটা না, দেখি করো না। হ্যাঁ সেরো ওরে সেরা দেব, আমরা কাটা না কে আমরা একটু আর কম এটা আর কম আমরা দাদা নাও মাঝখানে কাট হ্যাঁ সব কেটে দাও, হাত লাগে না জানো তো পুরো মুরগি কাটলাম আমার আমি কিছু কাটে দাও, খানা খানা করে দাও, এই সবাই কি করবে না এলা আপনি খালি ফান্ডা মারবেন পরে সামনে সারা রাখতে চলে দেখো হাতে দান লাগে ওরা গেল কোনে সারা রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই বাড়ি দিয়েছে, জুবাইর কোনে বাড়ি নাকি এটা ওটা ফালা দে, তিন টুকরো করে দিতে এই মুড়াটা ফালা দাও, এই কোনটা ফালা দাও দেওয়া না ওইটা দাও। হ্যাঁ ওই যে বিলেক বেল দে সাথে ওই তুমি দাও ওইটা। আর তেল তেল প্রচুর পরিমাণে গরু মাংস মতো তাই না, অনেক স্বাদও রমি লাগে। এটা ছোট খাসি খাসি চিকেন এই জায়গায়
ভাই বহুত বেশ যায় না তো সে মাস্টার ভাত ভাত আছে না আপনি কাইটা নাই সে নেও পাতে না রাখো না এনে কেটে দিই পাতে খালি আন্টির হাতে গোস্ত রাই সামনে আগে দে দিবি লাগাও কাটো পিছনে যে এই কাটে না কাট বলে 200 দাও দরকার ডিসে দাও ওকে হাত দিয়ে ওগুলো তুমি কোবো সামনেটা কি আলাদাটা করব কাট কেটে ফেলো কত তিন না তাই দেখো তিন দেখো না ভাই ওইটা সাইডে করো কারা কথা ভিডিও লো ওই পেছনে উঠা দিবি খালি ওই ধরাই নি নাকি না না হ্যাঁ কি সেটাই ও তো বিয়ের করলে একবার আমি একবার আমি তো একবার করেও না দুইবার একবারে কি কহো বিদায় দলে গল্প ভাই এটা একটু বিদায় দলে তাহলে সে থাকবে হ্যাঁ হ্যাঁ বিদায় দলে ওই তো এই গেল কয় না আরে আরে চলো ভিতরে যাবে থাকবে না হবে না ওটা হবে না রিক্স আছে কিন্তু ভাই রিক্স আছে বড় ডিশ তাই বড় ডিশ পরে গেলে পরে পরে আবার ঝামেলা খাবার করো রিক্স আছে পরে যাওয়া হইলে হইতে পারে না হইলে না হইতে পারে এমনি দিলে পারে থাকতে পারে বাড়ি করে দাও ওগুলো একটা ধরা দাও খালি হ্যাঁ একটা দুটো ধরা দাও দেখে নেওয়া যাবে এই হয়ে গেছে হ্যাঁ ওই রাখো ওই পাতা দেওয়া আছে আরে পাতাগুলো আগে ধরাও আমার পাতাগুলো আল্লাহ বিয়ে আছে যে ভাগ্যে না ওরা যে দিনে লেখা রাখছে এই তো মার দিন না মোটা দাও কি হবে দিন কি হবে আর বেশি দিও না বেশি রুমমেটের ওয়াইফ কে তোমার না সামনে ওরা তো চলে যাচ্ছে তোমার এটা বলছো না রুমমেটের ওয়াইফ আর রোড নাই হোস্টেল দেখবেন না এ রে এ রে দিছে দিছে আমি কাটটাও দিতেছি আমি কে নয় না দা ঘুরে এক্সট্রা করি ওই বেটা এটা বলো নাতে বেটা মাল ধীরে ধীরে দাও ধীরে চালা ওই ঢুকা দাও তাদের দিকে ফোকাস বসতে কি তাই কম হয় পিছনে কি হবে ভালো বাসনা ভালো সেন্ট বেরিয়েছে এই খাবা এই এই যা দেখ দেখ কি অবস্থা তোরা বুঝবে এগুলো বোঝস তোরা অনেক লবণ অনেক সবাই চেকে দেখলো লবণ কম হয়ে গেছে পরবর্তী আবার লবণ দেখা কিছু হয় না একদিন খালি কিছু হয় না
দেখে দাও দ্রুত দেন সেই ইব্রাহিম ভাই কি হাত ধুইছিল মিষ্টি সুরা দিয়ে দিল ভালো হয়েছে দেবো এখন হাত ধোয়া পানি দিলাম সময় কোনো ভোগ খায় না খিচুড়ি হলে একটা কথা ছিল বাদ দেখা এটা প্রথম গেট না আরো আছে মোট পোলাও আচ্ছা যাই সামনের দিকে যা দেখি কি অবস্থা 200 টাকা আসেন পুরান ঢাকার হাজিতে আসেন স্পেশাল ডিম খিচুড়ি মাত্র 100 টাকা প্রথমে একটা হচ্ছে হোটেল 200 টাকা 200 টাকা আরো আছে কি দাম হ্যাঁ এই পাশে অনলাইনের মাধ্যমে টিকিট করলে আপনাদেরকে কাউন্টারে যে কোনো সিরিয়াল ধরতে হবে না। আপনারা বিকাশ নগর রকেটের মাধ্যমে অতি সহজে টিকিট করে পেতে পারেন। আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট করবেন তারা আমাদের কাছে চলে আসুন। ছাত্র জনতার জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এনে টাকা অনলাইন অনলাইন বাপরে আমি ছোট সিস্টেম আছে এটা কোনো ব্লগার এক দেখি না তো রে নাকি আমরা ব্লগার এখানে সবাই কি করতেছে তারপরে আচ্ছা এক পাশ থেকে আমরা দেখতে শুরু করি তারপর দেখা যাক ভিতরে যাই কোনটা আমি কিন্তু মেইন উদ্দেশ্য একটা জিনিস দেখতে এই লাইভে গেছে আইসক্রিমের দোকানের কাজ করছি
সাইডে সাইডে আমরা ফাঁকা জায়গা দেবো। সাইড সাইডের মাইকের আওয়াজ দেখে মনে হচ্ছে গুলিস্তানে আছে, গুলিস্তানের মতো টাকাটাকি করতেছে। এত এত নাও দেখলাম বাইক চালান এমন একটা অবস্থা। এখানে 2024-এর যুদ্ধের সেই ভাস্কর্য চিত্র আঁকায় রাখছে। কোনটি মাপুল লাইবা রুটি মেকার আসুন লাইবা রুটি মেকারের স্টল GS78 লাইবা স্টল একটা ওদের নিজেদের পোশাক নাই নিজের দেশে নিজের পোশাক পরে এগিয়ে চলুন আপনি সোজা থাকবেন আলু দিয়ে সুপার টিপ সুপার সালাদ বাচ্চাদের টিফিনের জন্য নিউ স্টাইলে আপনি ঘরে বসে রাশিয়ান সালাদ বানাবেন সিঙ্গেল প্লেট এখন 200 প্যাকেজ এটা আপনি থাকবে যেমন পাবেন একটা ফল মেকার এখানে আপনি যে কোনো ফলের মাঝে ফার্স্টে মিডল অংশ থেকে কাটবেন একটা সেকেন্ড টাইম একটু ছেড়ে কোনাগুলিকে ম্যাচিং করে স্পেসটা সমান নিয়ে যাতে একটা সাথে একটা লেগে যায় আমি আপনাকে টমেটো দিয়ে দেখাচ্ছি আপনি বাসায় আপেল ওয়ারিস মালটা দেবো কেটে নেবেন খুলে নেবেন সবটা ফুল হবে ডেকোরেশনের জন্য গেস্টে পরিবেশন করবেন এটা থাকবে এই পুরো প্যাকেজ তারপরে 1000 টাকাটা পাওয়া যাবে ধরে গেছেন আপনি
তো এখানে আসার পর অনেকটা গ্রাম গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে আর অক্সিজেন পাচ্ছি অনেক ভালো। আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যাচ্ছে এমন একটা প্রবলেম, যারা তোমাদের কাছে আমি শেয়ার করি একটু। গাইস, এখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট এইখানে অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই নার্সারি, দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে পুরোটাই নার্সারি। আমি বারবার একই কথা বলবো, তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা ঢাকা শহরটাই ঘুরবো, আর ঢাকা শহরে কই কই যাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, আর অনেক কিছু খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ব্লগটা শুরু করা যায়, লেটস গো গাইস। আমাদের হচ্ছে এখন মানে ক্লাস শেষের দিকে, এখন হচ্ছে ল্যাব ক্লাসে যাবো। তো হচ্ছে আমরা এখন হচ্ছে ল্যাব ক্লাসে গিয়ে ল্যাব ক্লাস শেষ করে আমরা একটু বের হবো ঘুরতে। মানে কোথায় যাচ্ছি আমি যে সেটা তোমাদেরকে দেখাবো, সো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো। আমরা এখন হচ্ছে অটোক্যাডের হচ্ছে ল্যাব ক্লাস করতেছি। তো শেষের দিকে 2 ইউনিটের একটা প্ল্যান করলাম, আর কিছু সময় আছে তোমাদেরকে আমি দেখাই। আমরা যখন ক্লাস শেষ করে বেরিয়ে পড়লাম, তখন আব্দুল্লাপুর দেখি পুলিশের সাথে কাদের যেন হাতাহাতি হচ্ছে, পুরো মানে যে মারামারি লাগবে এমন একটা অবস্থা। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু বোঝার চেষ্টা করলাম যে কি কারণে লাগছে মানে এই হাতাহাতিটা, কিন্তু বুঝতে পারলাম না। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আমরা এখন হচ্ছে বাসে আছি আর বিআরটিসিতে উঠছি, কিন্তু একটা ফ্যানও নাই বাসের, কোনো কান্দিতে একটা ফ্যানও নাই। গায়ে এত গরমের মধ্যে যাচ্ছে ঘুরতে আমি আর তরিকুল, বাচ্চা আপাতত 2 জন আছে। আর তো যাবো, যাইতে কতক্ষণ লাগবে সঠিক জানে না, যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে এবং অনেক জায়গা ঘোরা হবে, আর কি কি করি না করি আজকে সারাদিন সবকিছু দেখাবো। সো তোমরা হচ্ছে দেখতে থাকো। আমরা হচ্ছে দিয়াবাড়িতে চলে আসছি, বাট দিয়াবাড়িতে আসার পর দেখলাম যে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি নাই, মানে আশেপাশে মানে যেসব জায়গা ফাঁকা ছিল সব জায়গা হচ্ছে বাড়িঘর হয়ে যাচ্ছে, আর তো এইসব জায়গা ফাঁকা নাই, সব ভরে গেছে। মানে যাচ্ছে এখন আমরা ঘুরতে, যাই দেখি নদীর পাড়ে যেখানে যাবো, যাওয়ার পরে ও লেক পার, নদী আর লেক পারে একই কথা, ব্যাপার না। তো যাচ্ছি, যার পর দেখি কি হয়। তরিকুল, এই বেটা এদিকে আয়। আমার তো কি করি শোন, এদিকে এর আগে আসিস না? আসলে ও মনে করে যে একদম বোবা হয়ে গেছে, ওর আর কথা বেরোয় না, বুঝলেন? এমন একটা অবস্থা ওদের। আর একটা বোকার মতো কাজ করছে আমরা আমরা হচ্ছে এই যে রোদ উঠছে একদম মাথা গরমা যাচ্ছে, আর পুরোটাই ঘামে গেছে। আর বাসের মধ্যে কিরকম ছিলাম তো দেখছোই। এখন হচ্ছে যাচ্ছি শ্যামার দিকে, যাওয়ার পরে দেখি একটু জিরায়া কিছু খাবো, সবকিছু তোমরা দেখতে পারবা। আর যাই, যে অবস্থা, আর প্রচুর রোদ,
রোদের মধ্যে সামনে আমরা দেখতেছি একটা ঘোড়ার গাড়ি। গাড়িটা কিন্তু অস্থির রে তরিকুল, তাই না? আরে না, ওঠা যাবে না, বাট ঘোড়া তো ওই পাশে। এই যে ঘোড়া বান্ধা রাখছে, আর এটা হচ্ছে গরু খুঁজেছি, ঘোড়ার গাড়ি। আর এখন আমরা একটু শ্যামাই জিরা চলে যাবো আরেক জায়গা। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি নদীর পাড় দিয়ে, মানে লেকের পাড় দিয়ে যাচ্ছি। আর মানে এই পাশ দিয়ে হচ্ছে সব দোকানপাট। এখন হচ্ছে কেবল দুপুর প্রায় 2টা বাজে, আর আমাদের আস্তে আস্তে 2টা বাজে গেছে। এখন এক জায়গায় বসবো, বসার পরে দেখি কিছু পাই নাকি না, খাওয়া দাওয়া করবো। আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, ওর কেবল রেডি হয়ে আসতেছে, আর এখানে হতেছে আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যেতে এমন একটা প্রবলেম। আর দাঁড়াও, তোমাদের কাছে আমি শেয়ার করি, একটু বসে নেই তোর ফোনটা ধরতো। আচ্ছা ধর, আমি হচ্ছে একটু বসে নেই, তারপরে শেয়ার করি তোমাদের সাথে। এই ব্যাগটার প্রবলেম হচ্ছে এই 2টা ফিতা, যখন এই ফিতা দুটো কাঁধে নেই, কাঁধে নেওয়ার পরে এমন একটা অবস্থা হয়, মানে যে কাঁধের উপর এইখানে এই ফিতাটা চলে আসে, তখন নিতে যে একটা প্রবলেম, মানে যে অনেক ঝামেলা হয় আর কি। আমি তোমাদেরকে নিয়ে দেখাই, তখন এইটা আমি কাঁধে নেব, এইটা মানে যে থাকবে তো এরকম এরকম থাকবে, কিন্তু যখন আমি হচ্ছে তুই কাঁধে নেবো, কাঁধে নেওয়ার পর তো উঠবো, উঠার পরে মানে দেখছো কি অবস্থা। আমি যখন এটা কিনছি, ব্যাগটা যখন কিনতে গেছি, তখন মানে এমন একটা অবস্থা হয়েছে। সবকিছু দামাদামি ঠিক করছে, ঠিক করার পরে টাকাও দিয়ে দিছি, মানে টাকা পয়সা দেওয়ার পরে মানে এইটা আর দেখে নেই, মানে যে ফিতাটা আর দেখে নেই, না দেখে নিয়ে চলে আইছি, শেষ। পরে বাসায় এসে যখন আমি কলেজে যাব, কলেজ যাওয়ার পরে দেখি যে ব্যাগ যখন কাঁধে নিছি, দেখে যে এটা ছোট। এরপর আর কি, মানে এটা নিয়ে নিয়ে ঘুরতেছি কিছুদিন, এটা চালাবো, চালানোর পরে মানে যেটা বাদ, আবার নতুন করে একটা কিনতে হবে। আর এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আছি, মানে রোদের কারণে আমরা কোথাও যাইতে পারতেছি না, এর জন্য বসে আছি আর একটু ছায়াতে আছি। গাইস, এখানে আসার পরে আমার মানে একটা জিনিস ফিল হতেছে, অনেকদিন পরে মনে হচ্ছে আমি একটু গ্রামে আসছি, মানে সারাক্ষণ রুমের মধ্যে থাকতে পারে না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে রুমের মধ্যে থাকতে হয় আর কি। তো এখানে আসার পর অনেকটা গ্রাম গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে, আর অক্সিজেন পাচ্ছে অনেক ভালো। আর আর এখানে প্রচুর রোদ উঠছে, তারপরেও আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি। যাক, ওটা বিষয়টা হতেছে আমরা যে উদ্দেশ্যে আইছি এখানে, সেই উদ্দেশ্যটা পূরণ করার। তো আমি আর তরিকুল আছে। আর তরিকুল কি ঘুরতে আইছি আমরা, আমাদের কোন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ঘোরা। এই লক্ষ্যটা আমরা এখন পূরণ করব, এর জন্য এই রোদের মধ্যে ঘুরতেছি আর কি। রোদের ভিতরে আর কত প্যারা। আরে প্যারা না, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা এখন যে জায়গায় যাচ্ছি, এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যে জায়গায় অবস্থান করতেছি, এই জায়গা হতেছে মানে 2 পাশ দিয়ে হতেছে, মাঝখান দিয়ে হতেছে রাস্তা, আর এই 2 পাশ দিয়ে হচ্ছে ফুলের বাগান, মানে যে এটাকে হতেছে আমরা কি বলে এটাকে, নার্সারি, ফুলের নার্সারি। তো তোমাদেরকে একটু দেখাই, আর এই পাশে গেলে পরে একটু ভালো হবে, আমি একটু এই পাশ থেকে দেখাই তোমাদের। ও কি যে একটা অবস্থা, তোমাদের ফুলগুলো একটু দেখা, অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। একা একা দেখাই, ফুলগুলো সুন্দর না? তোমরা যদি জানো এগুলা কি কি ফুল, অবশ্যই কমেন্ট করে জানাবা। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, এটা পুরোটাই নার্সারি, আর ফুলটা তো অস্থির লাগতেছে। মানে এখানে অনেক ধরনের মানে ফুল গাছ আছে, যা আমি মানে আমি তো নাম জানি না কোন ফুল গাছের নাম কি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা কিন্তু ফুল গাছ না, এটা হচ্ছে একটা গাছ, কি গাছ আমি বলতে পারি না, কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। এটা ফুল না, শুধু পাতা। গাইস, এখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট
এখানে অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই নার্সারি, দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে পুরোটাই নার্সারি, দেখতে অসাধারণ লাগতেছে। আর এখানে মনে কর যে তরিকুল, এটা কি গাছ রে? এটা হচ্ছে আমাদের কি বলে জানো, ড্রাগন ফল গাছ। এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। হ্যাঁ, এগুলো ড্রাগন ফল গাছ। এটা কি মানে এখানে এত পরিমাণে নার্সারি গাছ আছে নার্সারিতে, মানে প্রত্যেকটা গাছ আমরা নিজেরাও চিনি নাই, এমন একটা অবস্থা। গাছের নাম জানি না, বাট গাছের অভাব নাই। এমন কোনো গাছ নাই এই জায়গায় নাই। কি এমন কোনো গাছ নাই এই জায়গায় নাই। হ্যাঁ, এমন সেটাই। গাছ নাই দেশে। মানে পৃথিবীতে বললে ভুল হবে কিনা জানি না, বাট বাংলাদেশের যত ধরনের গাছ আছে সব গাছ মনে করো যে এইখানে আছে, ছোট ছোট গাছ, মানে সবকিছুই পাওয়া যাবে আর কি। আমার মনে হয় সব ধরনের গাছই আছে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে আমি বারবার একই কথা বলবো, তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আর কি তরিকুল কিছু বলবা? আমার কিছু বলার নেই। ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ওকে আমি অনেক ধন্যবাদ দেবো। ও আমাকে অনেক মোটিভেশন করছে যে আয় বাইরে যায়, ঘুরতে যায়, ঘুরতে গেলেই বুঝতে পারবি যে কিরকম সুন্দর জায়গাগুলো আছে। ঢাকা শহরে আমার অনেক জায়গায় ঘোরা হয় নাই, কিছু কিছু জায়গায় ঘোরা হয়েছে, বাট আমি ঘোরার চেষ্টা করবো আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তোমাদেরকে ধন্যবাদ দেবো যে তোমরা আমাদের ভিডিওটা গুলা দেখো। আর আমি চাইবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন আমরা রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কোন দিকে? আচ্ছা, আমরা একটু লেক পাড়ের দিকে যাচ্ছি। কি অবস্থা তরিকুল, কেমন লাগতেছে এই বেলা 3টার সময় ঘুরতে আসছি? আমরা 3টার সময় তো ঘুরতে আইছি। একটার সময় বেরিয়েছি, একটার সময়। আরে ভাই, কেন, তোমার কি খারাপ লাগতেছে? পুরা রোদ। আর রোদের মধ্যে যে এখন আমরা বসে আছি হচ্ছে এই সময় এত রোদ থাকে লেকের পারে, এটা হচ্ছে দিয়াবাড়িতে, আমাদেরকে বলা হয় নাই। মনে হয় যে আসলে এখানে এখানে বসে ভালো লাগতেছে না শ্যামার মধ্যে? হালকা বাতাস হলে ভালো লাগতো। বাতাস নেই। বাতাস, হ্যাঁ আসলে এটা জিনিসটা খেয়াল করছি যে বাতাস নাই, আসলে বাতাস নাই। মানে এক হিসেবে ভালোই লাগতেছে আমাদের, মানে সামনে হচ্ছে পানি পানি, মানে যে ঠান্ডা লাগতেছে, মানে হালকা হাওয়া আসতেছে। না না, যাও যাও, পানির মধ্যে যাও, সব হ্যাঁ? পানির মধ্যে যাও। পানির মধ্যে যে বসো যাও। আমার মনে হচ্ছে এই পানিটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে গোসল করে যায়। গ্রামে যখন থাকতাম আমি, তখন আমি হচ্ছে নদীতে গোসল করতে যেতাম। মানে আমার বাসা থেকে হতেছে গ্রামে 5 মিনিট হেঁটে যাওয়া লাগে নদীতে, মাঝে মধ্যে আমি নদীতে গোসল করতে যেতাম। এরকম রোদ। আর কোন রোদের মধ্যে বেরোতেছি না। কেন রোদের মধ্যে ভালো হলে সমস্যা কি? এই যে সমস্যা বুঝতেছি এখন কি সমস্যা। কারে দেখাবো মনের দুঃখ গো আমি। ভালো করে। অন্তরে তো শেরির আগুন জ্বলে রইল। গাইস, মানে আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে যারা ঘুরতে আসে সবাই দেখি কাপড়। ওই সামনে দেখলাম একজন ভিডিও বানাইতেছে, ওখানেও দেখি কাপড়দের নিয়ে ভিডিও বানাইতেছে। আবার এখানে দেখলাম একটা গেল কাপড় হেঁটে হেঁটে যাচ্ছে কি মধুর সুরে, তারপর হাতে হাত রেখে যাচ্ছে। মানে দেখে অনেক ভালো লাগতেছে। আজকে আমি সিঙ্গেল বলে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসতে হয়। হ্যাঁ, তুমি সিঙ্গেল। 2-3টা সমানে করো আর তুমি সিঙ্গেল। কি 3টের সময় কি করে? তোমার মেসেঞ্জারে গেলে পারে তুমি ডাটা বন্ধ করে রাখছো এসএমএস দিবে দেখে, হায় আর তুমি আল্লাহ, বলতেছো সিঙ্গেল। আমার ফ্রেন্ড যা বলে সব মজা করার জন্য হ্যাঁ, বলে, মজা আমি না, মজা পাই অনেক। কিচ্ছু মজা না, কেন? সব সিরিয়াস। আচ্ছা, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি এখনো সিঙ্গেল। একটার সাথে আমার একটার সাথে আমার দেখা করিস, 2টার সাথে লাগবে, একটার সাথে আমার দেখা করিস, একটার সাথে পরিচয় করে দিস। আচ্ছা, দেখা করাই দেবো না। আজ পর্যন্ত আমার পরিচয় করে দিলি না তুই ভাই। কার সাথে পরিচয় করবি বল? কার সাথে? তুই যেটার সাথে করাস, যেটা একটু বেশি সুন্দর। আচ্ছা দেখ,
ওই যে আমার সামনে একটা বসে আছে, দেখ আমার সামনে। ওই দেখো ওই সামনে হচ্ছে মাছ মারতেছে। তো তার সাথে পরিচয় করাই দেয়। আশেপাশে যে লেকের পাড়ে মনে হয়, আমার মনে হয় কি মাছ ছাড়ছে লেকের পাড়ে, এর জন্য মনে করেন যে মাছ টাছ মারতেছে। আর ওই পাড়তে হচ্ছে মাছ মারতেছে মানুষ, মানে ওই যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে হতেছে মাছ মারতেছে বড়শি দিয়ে দিয়ে। আমরা গ্রামে থাকতে অনেক মাছ মারতাম বড়শি দিয়ে। একবার গেছি মাছ মারতে, আমার চ্যানেলে এখনো আছে ভিডিও। আমি আর আমার চাচাতো ভাই মাছ মারতে গেছি হচ্ছে খেওয়া জাল দিয়ে, যেটা হচ্ছে ঝাঁকি জাল বলে। তো ওইটা মাছ মারতে গেছি, পুরা 20টা চাপ দেওয়ার পরে একটা বোয়াল উঠছে। এরপরে মনে করো যে কয়েকটা মাছ মারি নিয়ে বাসায় আসছে। ওই দিনকে সারাদিন বলতে সকাল 10টার দিকে গেছি, 2টার সময় আসছি। নদীতে মানে যে পানি গরম হয়ে থাকলে তো মাছ থাকে না, এমন একটা অবস্থা হয়েছে। আমার গলাটা বসে গেছে, মানে ঠান্ডা লাগছে প্রায় 2-3 দিন হইলো। ওষুধ খেয়ে কাজ হয় না, হালকা একটু সারছে। আজকে আবার আসছে ঘুরতে এই দুপুর বেলা, রোদ্রের কারণে মানে যে আবারও ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, একটা অর্ডার দিছি, আর একটা দিব। দুজন মানুষ 2টা অর্ডার খাবো। আচ্ছা আচ্ছা, আমরা হতেছে দেখি। আচ্ছা, টকটা আমার কাছে বুঝলি ফুচকা টকটা অস্থির লাগে, মানে এমন কোনো একটা অবস্থা। আর বাসার সামনে মনে কর যে ফুচকাওয়ালা আছে একটা, মানে ই নিয়ে বসে। ভালো লাগে দেখা, খাওয়া শুরু করে দে তুই। ভালো লাগে না একটা কেমন, কেন ফুচকা খাস না? ভালো লাগে, ভালো লাগে না? আচ্ছা, আমার কাছে ভালো লাগে, আমার কাছে বেশি টকটা ভালো লাগে ফুচকার চাইতে। তো আমরা ফুচকাটা খাই, খাওয়ার পরে হচ্ছে আমরা আবার বের হব। এরপরে একটা জিনিস করার আছে, চেষ্টা করবো দেখি পারি কিনা। দাঁড়া, ফোন দাও। মারিস না, নাই, ও দেয় নাই আর। তোকে তোকে নিয়ে কথা আমার ওই জায়গা ধরবো, বুঝছো? সৈকত মাথায় লাগে আগে মারিস না। মামা এমন কোন অফার নাই যে 10টা বলে 10টা দিয়ে রাখবি। হ্যাঁ, একদমই জোরে দিবি, জোরে। না যাবি আর কি দিকে ডান চুকে দেন, বাম চুকে দেন, তার দিকে যাব। যেটা গেল ওইটাই দিছিলি। বাম চুক বন্ধ করবেন না, দেখবেন কেমন এই চুক্তি কি দেখা যায়? দেশ একটা 3টা এরপরে হয়নি। আমি এই যে ডান চুক দিয়ে এই সিদ্ধি দিয়ে এই কাটার মতো দেখতে কাটার মতো সমান সমান মিল করতে, মিল পয়েন্ট মিল করতে, মিল হয় কোনটা সবার উপরে মারবি, বুঝলি? হ্যাঁ, উপরে লাগবে। আমরা কাটার মতো বেশি দেবেন না, কাটার মাথায় সমান সমান দেখতে হবে, যে সমান সমান হয়েছে, 5টা হয়েছে, দাম 5টা। বারবার এই স্মৃতি দিয়ে এই কাটার মাথা দেখবেন সমান সমান মিল করে, মিল পয়েন্ট মিল নষ্ট দেখবেন, বাম সাইড বন্ধ, ডান সাইড দেখবেন। লাগে নাই একটা।
লাগছে শেষ। আমাদের হচ্ছে এখন বন্ধুকে পিলন ফুটায় আসলাম। আমি হচ্ছে 6টা মারছি, মানে টাকা নিলে এইভাবে 30 টাকার 10টা মারতে পারবা। তো আমি হচ্ছে 6টা মারতে, আরো তৈরিগুলো হচ্ছে 4টা মারছে। আমি 6টার মধ্যে 6টাই লাগাইতে পারছি। ফার্স্ট আমি একটা বন্ধ করে আরেকটাতে মানে যে ভুল করছি, তারপরে যেটা নিশানা করছি কিন্তু ওইটাতে না লেগে অন্যটাতে লাগছে। আমি প্রথমে 2 চোখ বন্ধ করে মারছি। হ্যাঁ 2 চোখ বন্ধ করছি। 2 চোখ বন্ধ করে কেমন মারার লাগে? মানে আগে শুরু করছি ঠিকই, কিন্তু মারার সময় 2 চোখ বন্ধ করে মনে ছিল না। মানে ওর হতেছে এটা আন্দাজে মারছে, আন্দাজে লেগে গেছে। মানে তোর কি 4টাই লাগছে? তোর তো একটা লাগছিল না মনে হয়। আমার 2টা লাগছে। 2টা লাগছে, 4টা মানে 2টা লাগছে, আর আমার 6টাই লাগছে। মানে যেটা নিশানা করছি ওইটাই লাগছে। মানে কি বলবো, তুমি মাঝখানে মারছো লাগবে, তো আমি মারছি একবার যেখানে একটা আছে মাঝখানে না, মুড়াই লাগাইছি, লাস্ট 3টা মুড়া লাগাইছি। ওই যে তুমি যেগুলো বিক্রি করতেছে, মানে এগুলো করতেছে, উনি বললো না যে ওইটা নীলা লাগাও। তুমি মাঝখানে আছো এক সাইডে, কিন্তু আমি যেখানে একলা আশেপাশে আশেপাশে 1 ফুটের মধ্যে একটা নাই, ওই জায়গা মারতে হবে। ওই জায়গা মারি একটা। তাই আমি 3টা লাগাইছি হইতেছে মাঝখানের দিকে, আর হচ্ছে আর বাকি 3টা লাগাইছি হইতেছে মুড়ায় মুড়ায়। মানে আমিও চেষ্টা করছি দেখার জন্য যে দেখি লাগাইতে পারি কিনা, তা দেখলাম যে লাগে, পুরাটাই লাগে। মাঝখানে কি তোর যেটা নিশানা যদি না থাকে, ওই হালকা যে মাঝে মাঝে ফুকা থাকে, ওই ফুকার মধ্যে চলে যায়, লাগে না তখন আর, ওই বেলুনটা আর ফোটে না, বুঝলি? মানে একটা ছবি ওঠার জন্য যে কত পরিশ্রম করা লাগে তা হিসাব নাই। মানে এটা আমাদের প্রমাণ। এই গড়াটার মধ্যে যে আমরা ছবি উঠেছি, কি যে একটা অবস্থা আমাদের, তুমি দেখতে যে কি বলবে তার কোনো হিসাব নাই। তো এই গড়াটা আমরা এই জায়গাটায় আসতে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় ডেইলি আসি এই জায়গাটায়। মানে অস্থির একটা জায়গা। কয়েকটা ফুলা পান দেখলাম যে ওই যে গাছ দেখতেছে ওই পাশে, ওই যে গাছ, ওই গাছের ওইখানে 2টা গাছ একসাথে করে রাখছে, রাখার পরে মানে বাঁশ পায়ের দিছে বসার জন্য ছায়ার তলে। দেখতে অনেক ভালো লাগতেছে। আমরা ছেলেরা যখন ভিডিও বানাই, ধরো একটা ব্লগ ভিডিও বানাবো, একটা জিনিসের রিভিউ দেবো, তখন কিভাবে রিভিউ দেবো? তো গাইস তোমরা চলো আসো আমরা একটা রিভিউ। ধরো এটা একটা ফুল, আচ্ছা এই ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর গাছটাও কিন্তু অনেক সুন্দর ছায়ার তলে আছে। মানে আমরা এখানে ছায়া পাবো আরো অনেক কিছু। আর এই পাশেও দেখো আছে অনেক ফুল টুল আছে, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ফুলটা বাসনাটা আছে অনেক, মানে ইউনিক একটা বাসনা, মানে ভালোই লাগতেছে। সেম জিনিসটা যদি মেয়েরা বানাইতো, মানে ব্লগ বানাইতো মেয়েরা, তাহলে কিরকম করতো চলো আমি তোমাদেরকে দেখাই। আল্লাহ, এত সুন্দর একটা ফুল, আমি তো মানে কি বলবো, কি যে বাসনা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর একটা, আল্লাহ কি সুন্দর ফুল, আল্লাহ তোমাদেরকে দেখাইলে কি যে হবে, তোমরা যদি এটা বাস্তবে দেখতা তাইলে যে কি বলতা আসলে। আল্লাহ এখানে এত বড়, এই পাশেও দেখো একটা ফুল, মানে এই দেখো এই দেখো দেখো, কানে নিচ্ছে, কি সুন্দর, কত সুন্দর দেখছো। মেয়েরা মানে যত ন্যাকামো পারে আসলে, সব ন্যাকামোর মানে ওরা কি বলবো পিএইচডি করে আসছে। আর কিছু কিছু মেয়ে আছে কথা বলতেই তো ন্যাকামো করে। আচ্ছা মেয়েরা কি কি করে এগুলো একটু তুই দেখা তো। আমি আমি মেয়ে, আমি পারবো না। তুমি মেয়ে, তুই পারবি না? আচ্ছা তুই পারবি, তোকে দিয়ে হবে, আমি জানি তোকে দিয়ে হবে। আচ্ছা এনকার ফুলগুলো দেখতে অনেক সুন্দর আসলে, একদম একদম কারেক্ট ভিউ হয়েছে, মানে যে স্টাইল হয়েছে যে মেয়েদের কেমনে ছবি তোলে। ও মাই গড, একদম এরকম, একদম এরকম। আর ছেলেরা হলে কেমনে ছবি তুলতো একটু দেখা, আরে দেখা দেখা।
গুড লুক, গুড লুক। গাইস, আরো একটা ঘটনা আছে মেয়েদের সম্পর্কে। তো ওই ঘটনাটা তরিকুল বললে পারে বেশি ভালো হবে, আমি নাই বলি। তো তরিকুল বল ঘটনাটাকে কি। ঘটনাটা হলো, কয়েকদিন আগে আমার ফ্রেন্ড লিস্টে ফেসবুক একটা মেয়ের একটা ভিডিও আছে, সেখানে আমি কমেন্ট করছি। সেখানে তার বয়ফ্রেন্ডেরও কমেন্ট ছিল। আমি ওখানে কমেন্ট করার পর ছেলেটা আমাকে মেনশন করে বলতেছে, ভাই এ আপনি কি হয়। হ্যাঁ, এই তারপর কথা বলার পর আমি কিছু বলি নাই। পরে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা, পাঠানোর পর আমি অ্যাকসেপ্ট করি নাই। তার আবার কয়েক মিনিট পর আবার মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে। হুম, সেখানে কয়েকটা এসএমএস দিছে। তারপর আমি দেখলাম কি বলে, দেখি ঢুকে দেখি আমাকে অনেকগুলো এসএমএস দিছে, কয়েকটা গালিও দিছে। আমি ওগুলা কিছু বলি নাই। তারপর এরপর কি মেসেজে কি বলছে এটা কো। তারপর বলতেছে, ভাই এ আপনার কি হয়। বললাম, আপনার কি হয়। ক্যামেরার দিকে থেকে ক্যামেরার দিকে তাকায় গো। বললাম, আপনার কি হয়। সে বললো, এটা আমার জিয়ে। বললাম, মানে আপনার কার জিয়ে? যে মেসেজ দিছে তার যে। ওই ছেলেটার জিয়ে। আচ্ছা, বললাম, আপনার এটা জিয়ে, আমার প্রমাণ দেন। আপনাকে প্রমাণ দেবো কেন। হ্যাঁ, তাহলে আমি বুঝবো কেমন যে এটা আপনার জিয়ে। তো তো আমাকে বলে, আপনার কি হয়। আগে আচ্ছা, আপনার প্রমাণ দেন, তারপর আমি বলতেছি আমার কি হয়। তার প্রমাণ দেন। আবার আমাকে গালি শুরু করছে। আবার কি তোরে গালি শুরু করছে। আমাকে গালি। আচ্ছা, আমার আমি এখানে কিছু একটা বলি নাই। প্রশ্ন। তুই হলে কি মেসেজের মানে যে কি কমেন্ট করছিলি যে ও সরাসরি তোরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, আবার হচ্ছে তোরে মনে কর যে মেসেজ রিকোয়েস্ট দিল, তারপরে তোর সাথে কথা কি এমন কমেন্ট করছিলি যে কমেন্টে ও এসে এত কিছু করতেছে। ওই ভিডিওটা ছিল এমন যে হাতের মধ্যে ফুল বেঁধে দেয় মেয়েটা, ও একটা আচ্ছা, বয়ফ্রেন্ড। আমি বলছি, আমিও এটা তো আমিও করছি। আচ্ছা, শুধু এটুকু বলছি, কমেন্টে এটুকুই বলছে যে আমিও এতটুকু করছি এগুলা। বলছি, আচ্ছা, এটা তো আমি করছি। হ্যাঁ, হ্যাঁ, এতটুকু বলার পর সে এত কিছু। মানে কি একটা অবস্থা তোমরা। মানে ও ঘটনা শেষ হয় নাই, আমি তো ভাবছি ঘটনা শেষ। আচ্ছা, আচ্ছা, বল 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 ঘটনা কি। কোন পর্যন্ত ছিলাম জানো। আরে ছেলে হতেছে মানে ছেলেটা মেসেজ দিয়ে গালাগালি করছে না কি করছে এটা। তারপর আমি বলি নাই যে আমার কি হয়। তারপর এর ভিতর অনেক ঘটনা ঘটছে আপনাদের সাথে। আসল হাসির একটা ঘটনা শেয়ার করি, মেয়েরা কেমন আসলে। সে আমার ইনবক্স আসার মূল কারণ হলো, তার গার্লফ্রেন্ড ছিল। তার দিনকাল ভালোই যাচ্ছিল, সে ঘোরাফেরা করতো, খাওয়া করতো। আচ্ছা, হঠাৎ করে একদিন তার ছেলে হ্যাঁ, ছেলে তার আর একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে দিচ্ছে, তার গার্লফ্রেন্ড। মানে গার্লফ্রেন্ড যে ছেলের গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ডটা আরেকজনের কাছে পরিচয় করে দিচ্ছে, মানে ছেলের ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের সাথে ছেলের ফ্রেন্ড। যেমন আচ্ছা, আমার গার্লফ্রেন্ড আমি তোর সাথে পরিচয় হয়ে আচ্ছা, আচ্ছা, এমন করে দেওয়ার পর ইন্টারেস্টিং। কয়েকদিন চলার পরে, সপ্তাহে 15 দিন পর আর ভালো মতো কথা বলে না। পরে আরো কয়েকদিন পর ব্রেকআপ করে দিচ্ছে। পরে পরে ছেলেটা জানতে পারে আচ্ছা, যে তার গার্লফ্রেন্ড তার ফ্রেন্ড নিয়ে গেছে। হ্যাঁ, তার ফ্রেন্ড এখন তার ফ্রেন্ডের দিয়ে আচ্ছা, এই এখন যে আবার নতুন একটা রিলেশনে গেছে তার সাথে, সেটা আবার আমি কমেন্ট করছি। এই এই কথা ভেবে, এগুলো ভেবে চিন্তা করে সে, এই জন্য সে আমার আমার ইনবক্স আছে, সে আমার সাথে এগুলো শেয়ার করলো। আচ্ছা, আচ্ছা, আবার আবার কয়েক আবার 2 দিন আগে আমাকে এসএমএস দিছে, ভাই আমার আমার গার্লফ্রেন্ড কি আপনার সাথে এখনো কথা বলে। তোর অথবা এসএমএস দিছে যে যে আমার মনে গার্লফ্রেন্ড করছিস কি আপনার সাথে কথা হ্যাঁ, বলে। মনে কর তুই যে সেই ফ্রেন্ড, না, আমি এখন ওই এসএমএসটা সিনও করি নাই। মানে ওই মেয়ের এখন তুই নিউ গার্লফ্রেন্ড, মানে কি বলে মানে তুই আমাকে এসএমএস দিছে, আপনি তার সাথে কথা বলেন নাকি। আচ্ছা, 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 আমার তো গার্লফ্রেন্ড, আমি তো কথা বলি না। হ্যাঁ, হ্যাঁ, সে সে কি হয়েছে। আমাকে এসএমএস দিছে যে আপনি কি, মানে তার যে এর সাথে কথা বলি কিনা আমাকে হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ, করতেছে। আচ্ছা, তারপর আমি আর কিছু বলি নাই, এসএমএসটা সিন করা হয় নাই। আমি ফেসবুকে বেশি ঢুকি না, এই আর কি। মানে এমন একটা ঘটনা ঘটে, আচ্ছা আমি বলি, এমন একটা ঘটনা ঘটছে মানে ওর সাথে, মানে একটা জিএফ আর একটা বিএফ। তো ওর বিএফ এর আর একটা ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড। তো ওর সাথে হচ্ছে ওর জিএফ এর পরিচয় করায় দেয়। পরিচয় করে দেওয়ার পরে কিছুদিন পরে ওর যে ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ড হচ্ছে ওর জিএফ কে নিয়ে নেয়, মানে জিএফ এর সাথে ওর রিলেশন হয়ে যায়। এরপরে কি ওর সাথে ব্রেকআপ হওয়া যায়, অবস্থা এখানে ক্লোজ। মানে যে মেয়ে কি এমন একটা জিনিস দেখেন যে ও
একটা ছেলের সাথে রিলেশন ছিল, এরপরে আবার আরেকটা ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ওর সাথে রিলেশনে চলে গেছে। মানে মেয়েরা কি চায় আসলে, আমি আসলে এটাই বুঝতে পারি না। তাহলে আপনারা ভাবুন যে কি চায় মেয়েরা। এই বয়সে আমার ইনবক্স চাইছে যে এটাও আমি নিয়ে যাবো কিনা। হ্যাঁ হ্যাঁ, এরপরে আবার ওই ছেলে আবার ওরে মেসেজ দিছে, মনে করছে যে ওর আইডি হচ্ছে এইটা, ওই ছেলে ভেবে ওরে মেসেজ দিছে, দেওয়ার পরে এই ঘটনাগুলো ওর কাছে বলছে। ফার্স্ট হয়তো গালাগালি করছে, কিন্তু পরে ভাবছে না ও না, তারপরে ঘটনাটা ওর কাছে শেয়ার করছে। ঘটনাটা অনেক মজার ছিল। আর মেয়েরাও কেমন দেখো, পরে কমেন্ট করার জন্য আমি নিজে সরি বলে দিছি, সরি ভাই।